গত কয়েকদিন ধরে আমি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ফেক নিউজ দেখতেছিলাম যে শোয়েব আক্তার বলছেন নাহিদ রানা, বাংলাদেশের নাহিদ রানা চাইলে তার বিশ্ব রেকর্ডটা ভেঙে দিতে পারে। ওই যে গতির বিশ্ব রেকর্ড 161.3, এই যে বিশ্ব রেকর্ডটা এটা ভেঙে দিতে পারে। না, শোয়েব আক্তার আসলে এরকম কিছু বলেন নাই। আর যেসব পোটেনশিয়াল বোলারকে নিয়ে বলার কথা তার মধ্যে নাহিদ রানা এখনো আসলে নাই। যে ছেলের সর্বোচ্চ এফোর্ট বল হচ্ছে 150, সে 160 ভেঙে ফেলবে, এইটা একটা বিলাসবহুল কল্পনা, খুবই বিলাসবহুল কল্পনা। ও যদি এমন হতো যে রেগুলার 150 155 মারতেছে, তাহলে তাকে নিয়ে আপনি 160 প্ল্যানিং করতে পারেন। কিন্তু রানা যে অবস্থা আছে এবং যে বয়সে আছে, তাতে কি থিওরিটিক্যালি তার পক্ষে 160 মারা সম্ভব? এই জিনিসটা ওইটা পড়তে গিয়ে, ওই ফেক নিউজটা ঘুরতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আসলে রানার বয়স তো 23। এখন রানা সব কিছু ছেড়ে ছুড়ে দলের কথা, নিজের শরীরের কথা, ভবিষ্যৎ, ঝুঁকি সব বাদ দিয়ে ধরেন গতির নেশায় পেয়ে বসলো রানাকে। এবং কালকে সকালে উঠে সে ঠিক করলো যে 160 টাচ করব। থিওরিটিক্যালি কি সেটা সম্ভব? হিস্ট্রি কি বলে যে এটা সম্ভব? হ্যাঁ, হিস্ট্রি এবং থিওরি এটা সাপোর্ট করে যে আসলেই 23 বছর বয়সী 150 কিলোমিটারে বল করতে পারে একটা বোলারের পক্ষে 160 কিলোমিটার পার করা সম্ভব। সেইটা আজকে আমি একটু বলবো যে কিভাবে সেটা সম্ভব, সেজন্য রানাকে কি কি করতে হবে। একই সঙ্গে যারা এটা শুনে অলরেডি হাসা শুরু করছেন এবং ভুরু কোচকানো শুরু করছেন যে লোকটা কি রানারে শেষ করার বুদ্ধি করতেছে, অবশ্যই আমি চাই না যে রানা এটা করুক। করলে কি কি ঝুঁকি, কি কিভাবে সে শেষ হয়ে যেতে পারে তাৎক্ষণিকভাবে, সেটাও বলে দেব। সেক্ষেত্রে রানার মাঝামাঝি সমাধানটা কি, রানা আরেকটু ডেভেলপ নিজেকে পেসের জায়গায় কি করতে পারে, সেটাও একটু শেষ বেলায় বলবো। কন্টেন্টটা একটু বড় হয়ে যাবে, আমার কন্টেন্ট তো বড়ই হয় এবং অর্থহীন হয়। যারা এগুলো শুনতে চান তাদের স্বাগতম। আসেন রানার এই যে পেস ড্রিম, এটা নিয়ে একটু কথা বলি। ওই যে ডাব্লিউডাব্লিউএফ এর যে খেলাগুলো আমরা টিভিতে দেখতাম, এখনো নিশ্চয়ই হয়। ওই খেলাগুলোতে একটা জিনিস লেখা হতো, ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম। তো আমার এই কন্টেন্টটায় ওটা লিখে দিতে পারলে ভালো হতো যে রানা এটা আসলেই চেষ্টা করেন না, কোনোভাবেই না। কারণ এই যেগুলো বলবো এগুলো খুবই থিওরিটিক্যাল কথা এবং খুবই ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল বাংলাদেশের বাস্তবতায় এবং রানার বাস্তবতায় এটা করা ঠিক হবে না। আমি একটু থিওরিটিক্যালি দেখতেছি। প্রথম হচ্ছে হিস্ট্রি কি বলে যে আসলে কি এরকম 10 কিলোমিটার গতি একটা ছেলে বাড়ায় ফেলতে পারে? 23 বছর বয়সী একটা ছেলে, হ্যাঁ, বাড়ায় ফেলতে পারে। হিস্ট্রি তাই বলে। এবং মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে দুজন খেলোয়াড়কে আপনারা চেনেন যারা 160 টাচ করছে বা ওই ওয়ার্ল্ড রেকর্ডের খুব কাছে গেছে, যারা কিন্তু আসলে রানার কাছাকাছি পেস থেকে শুরু করছিলেন। তার মধ্যে একজন ব্রেটলি। ব্রেটলি 1999 সালে যখন খেলা শুরু করেন, আপনাদের যদি কারো মনে থেকে থাকে, সে সময় তার অ্যাভারেজ পেস ছিল 146 টু 147, অ্যাভারেজ পেস বলতেছি। এবং তার এফোর্ট বলগুলো ছিল 148 টু 152, মানে একেবারে এই রানার কপি। বরং রানার চেয়ে আকারে ছোট, ফলে উনি নিজের যে পরিবর্তনটা করছেন সেটা করা তার জন্য কঠিন হয়েছে। রানার জন্য সামনে চ্যালেঞ্জ যতটা, যদি 160 স্পর্শ করতে হয়, তার চেয়ে ব্রেটলি কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। ব্রেটলি এরপর একটা ইনজুরিতে পড়লো। পরে আমরা 2005 আসে যে আবিষ্কার করলাম যে ব্রেটলি 160-এ বল করতেছে, মানে এফোর্টে 160 করে ফেলতেছে, 161ও টাচ করে ফেললো। কিভাবে করলো? ব্রেটলি তার ওই অ্যাকশন স্লিঙ্গি করে ফেললো, অনেকটাই স্লিঙ্গি করে ফেললো এবং শরীরে আরও অনেক পরিবর্তন আনলো। ফলে এটা পসিবল, ব্রেটলি করে দেখালো। মিশেল স্টার্কও কিন্তু গড়পড়তা 150 প্লাস দিয়ে শুরু করছিল। মিশেল স্টার্কও পরে 160-তে গিয়ে থিতু হয়েছে, মানে 160 টাচ করছে সে। কিন্তু মিশেল স্টার্ক যে জায়গায় ব্রেটলি চেয়ে আগায় ছিল সেটা হচ্ছে তার গড়পড়তা ডেলিভারি ছিল 150 প্লাস, ফলে তার জন্য কাজটা একটু সহজ হয়েছে। রানা বা ব্রেটলির এফোর্ট বল হচ্ছে, মানে সর্বোচ্চ চেষ্টা করেই তারা 150 করে বা ব্রেটলি করতেন। ফলে আমাদের সামনে উদাহরণ আছে যে দুজন এক্সপ্রেস বোলার 100 মাইল স্পর্শ করছেন, যারা শুরুতে রানার কাছাকাছি ছিলেন। তার মানে এটা করা সম্ভব। এখন কথা হচ্ছে যে এটা করা সম্ভব, কিন্তু তাদের সঙ্গে ওই যে ব্রেটলির সঙ্গে রানার যেটা পার্থক্য বললাম, রানার অ্যাডভান্টেজ, রানা হাইটে বেশি এবং রানা মোর ছিপছিপে। ফলে রানার পক্ষে আমি যা যা বলবো এগুলো অ্যাচিভ করা তুলনামূলক সহজ। আবার এটাও মাথায় রাখতে হবে যে ব্রেটলির অ্যাকশন আগে থেকেই, ব্রেটলির বল গ্যাদারিং নিচে ছিল, রানার মতো এত হাই আর্ম অ্যাকশন ছিল না। ফলে ব্রেটলির পক্ষে স্লিংই হয়ে যাওয়া সহজ হয়েছে।
তার অ্যাকশন পুরো ভেঙে চুরে ফেলতে হয় নাই। এখন আমরা দেখি যে রানাকে আসলে কি করতে হবে। প্রথমত হচ্ছে তার থোরাসিক মুভমেন্ট বাড়াইতে হবে। কচকচে কথা, থোরাসিক মুভমেন্ট অত কচকচে কিছু না। সেটা হচ্ছে এই যে চেস্টের যে মুভমেন্টটা। আসলে কি হয়, আপনি যে বলটা হাত দিয়ে ডেলিভারি করেন, এই গতিটা অনেক জায়গা থেকে আসে। এটা হিপ থেকে আসে, শোল্ডার থেকে আসে, এই অংশটা থেকে বেশি আসে গতিটা। হাতের ঘূর্ণন গতি থেকে আসে। হাতের ঘূর্ণন গতি যদি আপনি বাড়াতে চান, তাহলে আপনার এই অংশটা কত দ্রুত টর্কটা হচ্ছে। যারা মোটরসাইকেল চালান তারা জানেন টর্ক মানে কি, কত দ্রুত ঘুরে আসতেছে। এটার উপর নির্ভর করে। বোলার তো দৌড়ায় আসতেছে সোজা। সে ব্যাটসম্যানের দিকে হিপ, শোল্ডার, থোরাসিক অংশটা, মানে থোরাসিক মানে হচ্ছে এই বুকের এখান থেকে উপরের পুরোটা হচ্ছে থোরাসিক অংশটা। এই অংশটা ব্যাটসম্যানের দিকে রেখেই দৌড়ায় আসতেছে। কিন্তু যখন সে ডেলিভারি করবে, তখন থোরাসিক মুভমেন্ট আশা করে, থোরাসিক মুভমেন্টের সর্বোচ্চটা আশা করে যে ইয়েটা, এই ওপরের অংশটা প্রচণ্ডভাবে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে হাত অনুযায়ী, যে হাতি, ডান হাতি বা হাতি, সেই অনুযায়ী একটা ভয়াবহ রোটেশন হবে। এই ভয়াবহ রোটেশনই মূলত তার হাতে শক্তিটা যোগাবে। এবং সেটা করতে গেলেই আসলে একটু স্লিংয়ে ডেলিভারি হলে, মানে ডেলিভারিটা রানা যেরকম হাই আর্ম অ্যাকশন ডেলিভারি, সেরকম না ওপরে গ্যাদার করে ওপর থেকেই ডেলিভারি দেওয়া তা না, একটু পাশ থেকে দিতে পারলে এই যে থোরাসিক মুভমেন্টের, এই হিপ শোল্ডারের কম্বিনেশনে যে ইয়েটা তৈরি হবে, গতিটা তৈরি হবে, সেটা সর্বোচ্চ ইউজ করা সম্ভব। এখন কথা হচ্ছে যে রানা কি সেক্ষেত্রে স্লিঙ্গি হয়ে যাবে? না, স্লিঙ্গি অ্যাকশনে রানা যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ রানা বলে গ্যাদারটাই করে হচ্ছে ওপরে, তারপর ডেলিভারি করে ওপর থেকে। সে একেবারে প্রথাগত যে এই গ্লেন ম্যাকগ্রার মতো হাই আর্ম অ্যাকশনের বোলার। ফলে সে যদি স্লিংই হতে যায়, তার অন্যান্য সম্পদ শেষ হয়ে যাবে। সে ভালো বাউন্স আদায় করতে পারবে না, সে ভালো যে এই যে এখন লাইন লেন্থটা অক্ষত রাখে সেটা আর রাখতে পারবে না। তার পুরো স্ট্রাকচারটাই ধসে যাবে। ফলে আমরা কোনোভাবেই আশা করি না, যদিও রানা খুব সামান্য খেয়াল করবেন একটু পাশ থেকে দেয় ডেলিভারিটা, সেটা আলাদা ব্যাপার। ওটুকু স্লিংই করা সম্ভব, আরও একটু বাড়ানো সম্ভব, তাতে খুব হেরফের হবে না। কিন্তু মূল থোরাসিক মুভমেন্টটা যদি বাড়ানো যায়, তাহলে রানা হাতে আরেকটু শক্তি বাড়াতে পারবে। রানার আরও দুটো জায়গায় গতি বাড়ানোর বেশ ভালো সুযোগ আছে। একটা হচ্ছে ফ্রন্ট ফুট ব্রেস। ফ্রন্ট ফুট ব্রেস রানার এমনিতেই খুব ভালো। ফ্রন্ট ফুট ব্রেস মানে কি, বোলার যখন দৌড়ায় এসে ডেলিভারিটা দেয়, ওই সময় যদি পায়ের দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে শতকরা 90 ভাগ ফাস্ট বোলারের হাঁটুটা একটু ভেঙে যায়। এই ভেঙে যায় তার নিরাপত্তার কারণেই। ভেঙে যায় বলেই তার হাঁটুটা কথায় কথায় ওই লিগামেন্টটা ছিঁড়ে যায় না, বা সে ওই প্রচণ্ড হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয় না। এই ভেঙে যাওয়াটা তার জন্য ভালো। যত বেশি আপনি বড় এক্সপ্রেস বোলার হবেন, তত বেশি কম ভাঙবে। মানে ফ্রন্ট ফুট একদম সলিড, রক সলিড হয়ে যাবে। ওই হাঁটুটা 1 ইঞ্চিও ভাঙবে না, 1 সেন্টিমিটারও ভাঙবে না, 1 মিলিমিটারও ভাঙবে না। একদম সলিড সোজা হয়ে এসে পুঁতে যাবে। পুরো ওজনটা হাঁটু হয়ে কোমরে চলে আসবে। পুরো শক্তিটা কোমর থেকে, ওই শক্তিটা ওই যে যেটা বললাম থোরাস হয়ে হাত দিয়ে বেরোবে। শক্তিটা উপরের দিকে চলে আসবে, পায়ের ওই প্রবল শক্তিটা। একটা ব্যাটস বোলার যখন ওখানে ল্যান্ড করে, সে আসলে একটা যুদ্ধ জাহাজের মতো ল্যান্ড করে। ওরকম ভয়াবহ শক্তি ওখান থেকে জেনারেট হয়ে ওপর থেকে বেরোবে। এখন আপনি যদি হাঁটু না ভাঙেন, যারা এক্সপ্রেস বোলার তারা ভাঙে না, তাহলে ওই পুরো শক্তিটাই আপনি হাতে পাবেন। আর রানার সামান্য একটু ভাঙে, সামান্য। রানার এটা যেটা ভাঙে, এটাকে মোটামুটি বলা যায় যে পারফেক্ট ব্রেস পজিশন তার। তার ব্রেস খুব ভালো। কিন্তু এই ব্রেসটা যদি আরও লক করা যায়, তাহলে তার এই অংশে শক্তি আরও বেশি জেনারেট হবে। হিপ থেকে উপরের দিকে আরও শক্তি আসবে, পায়ের ওই শক্তিটা। সে যদি হাঁটুটা একদম লক করে ফেলে, একদম লক করে ফেললে এটা করা সম্ভব। তাহলে এই আরেকটা জায়গা। ৩ নাম্বার আরেকটা জায়গা রানার আছে, যেটা আমি মনে করি এটা করায় খুব একটা ঝুঁকি নাই। সেটা হচ্ছে যে রান আপের অ্যাপ্রোচ, রান আপের গতিটা বাড়ানো। রানা যে দৌড়ায় আসে, সে শেষ দিকে কিন্তু একটু গতি কমায় রান আপে। দৌড়টা শুরু করে অনেক পেছন থেকে, ১ম এ হালকা একটু কম গতি, মাঝখানে খুব গতি, শেষ দিকে আপনি দেখবেন তুলনামূলক একটু গতি কমে গেছে। কিন্তু আপনি যদি 160 টাচ করার স্বপ্ন দেখেন, তাহলে আসলে আপনার ওই শেষ দিকে গতি আরও বাড়াতে হবে। মাঝে যে গতিটা ছিল ওটা হচ্ছে বাড়াতে হবে। এই অ্যাপ্রোচ গতি যদি বাড়ানো যায় রান আপে, তাহলে অনেক পেস বাড়া সম্ভব।
কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ওই অ্যাপ্রোচের গতি বাড়াইতে গিয়ে ভয়াবহ লাফ দেওয়া যাবে না। তাতে বরং আবার উল্টে বলের গতি কমে যাবে। কারণ ওই লাফে ওই যে স্ট্রাইডে ওই যে গতি আপনি অ্যাচিভ করছিলেন, যে প্রচণ্ড গতিটা অ্যাচিভ করছিলেন ওটা হাতে না গিয়ে লাফের পিছনে ব্যয় হয়ে যাবে। শক্তি তো আসলে ওই যে শক্তির কোনো ক্ষয় নাই। শক্তি আপনি কোন খাতে ব্যয় করতেছেন? আপনি বড় লাফ দিবেন না, ছোট লাফই দিতে হবে। এখনো যেরকম দিচ্ছে রানা সেরকম ছোট লাফই দিতে হবে। কার্যত রানা তো খুব বড় কোনো লাফই দেয় না উল্লেখযোগ্য। ওরকমই থাকতে হবে। সেটা যদি রাখা যায় তাহলে ওই গতিটা পুরোটা বলে কনভার্ট করা সম্ভব। এখন আমরা এই যে কাজগুলো করতে বললাম, এগুলা সব কিন্তু যারা ধরেন এখন যে বোলিং কোচ আছে টেইট, শন টেইট, ও তো এগুলো জানে। ও নিজেই খানিকটা স্লিঙ্গি অ্যাকশনের মানুষ। ওর দেখবেন থোরাসিক অংশটা, থোরাসটা দেখবেন, মানে এই চেস্টটা শোয়েব আক্তারের দেখবেন এই এত চওড়া। ওইটা তো দিনের পর দিন ওই যে প্র্যাকটিসের আগে এবং পরে ফোমের একটা পাওয়া যায়। ওইটার উপরে এরকম, এরকম করতে, করতে ওইটা অ্যাচিভ করা হয়। ওই বুকটা ফুলে এরকম হয় এই মাসেলগুলো। এই মুভমেন্টটা ভয়াবহ বাড়ানো হয়। ব্রেস লক, অমুক-তমুক এগুলো শন টেট এবং আমাদের ফিজিওরা খুব ভালো জানে। তাহলে এগুলো কি করা হবে? না। এই আমি যা বললাম এত কিছু করা যাবে না। এত কিছু করতে গেলে বিরাট বিপদ। প্রথমত দেখেন সবচেয়ে বড় বিপদটা কোনটায় ঘটবে জানেন? যদি ব্রেস পুরোপুরি লক করে। ওর ব্রেসে এখন সামান্য যে একটু হাঁটুতে যে একটু ভাঙা আছে ওটা না থাকলে রানা হয়ে যাবে। এই রানাকে ২ দিন পরে আপনি প্রায়ই খোঁজ পাবেন রানা ক্রাচে বরকত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রায়ই শুনবেন রানা ৩ মাসের জন্য খেলার বাইরে, রানা ১ বছরের জন্য খেলার বাইরে এবং একটা পর্যায়ে বছর ২-৩ পরে আপনি আর রানারে খুঁজেই পাবেন না। আর রানা খেলার বাইরে করতে, করতে রানা শেষ। ইনজুরি খাইয়া ফেলবে। এই যে সবচেয়ে ঘাতক জিনিস হচ্ছে এই যে হাঁটু। হাঁটু হচ্ছে ফাস্ট বোলারদের সবচেয়ে ঘাতক জিনিস এবং সেটা রানা এখন যে অবস্থায় আছে দেখেন স্রষ্টা রানাকে কিছু মৌলিক সুবিধা দিয়ে পাঠাইছেন। সেটা হচ্ছে রানা শুরু থেকেই এই গুণগুলো নিয়ে আসে। সে ব্রেস লক কিন্তু সেটা পাশবিক পর্যায়ে না। মানে পুরো ভরটা হাঁটুতে যাচ্ছে না। ফলে তার হাঁটু লিগামেন্টের ক্ষতি কম হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম ওটা যদি করতে যায় তার লিগামেন্ট প্রতিনিয়ত ছিঁড়বে। প্রতিনিয়ত হাঁটুর ইনজুরিতে পড়বে। আর হাঁটুকে পুরো ওজনটা নিতে হবে রে ভাই। সে যে মুহূর্তে ল্যান্ড করবে ওই সময় যে বললাম যে যুদ্ধজাহাজের যে ভয়ানক ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের পুরো ওজনটা হাঁটুতে যাবে। এখন হাঁটু ভাঁজ হয়ে ওখানে একটা স্প্রিংয়ের রোল প্লে করতেছে। সেই স্প্রিংটা থাকবে না। স্প্রিংটারে ভেঙে দিবে সে ইচ্ছা করে। ভেঙে দেওয়ার সঙ্গে, সঙ্গে তার লিগামেন্ট আর কথা শুনতে চাইবে না। স্রষ্টার দেওয়া ওই জিনিস অত ওজন নিতে পারে না। আপনি তো স্রষ্টার কথা শোনেন নাই। ফলে এইটা কোনোভাবেই করা যাবে না। এবং থোরাসিক মুভমেন্ট খুব বেশি বাড়াতে গেলেও সমস্যা। একটু স্লিংই করা, একটু থোরাসিক মুভমেন্ট খুব বেশি বাড়ানো, পেশি শক্তি বাড়ায়ে এই অংশ থেকে এই বারবার মোচড় দেওয়া, এটাতে দুটো দুর্ঘটনা ঘটবে। এক হচ্ছে শোল্ডার ইনজুরি বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। ২ নাম্বার হচ্ছে মুস্তাফিজের আপনার শুরুর দিকে খেয়াল আছে কিনা? মুস্তাফিজ কিন্তু শুরুর দিকে হঠাৎ, হঠাৎ কিছু আচমকা ১৪৬, ৪৭, ৪৮ এ বল করত। বিশেষ করে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা যেটা তার ৩ নাম্বার ওয়ানডে সিরিজ ছিল। ওই সিরিজে সে এটা করত। যে কারণে সে আনপ্লেয়েবল হয়ে উঠছিল ওই সময়। ওটার জন্য মুস্তাফিজ কি করছিল? মুস্তাফিজ শুরুতেই তার ওই থোরাসিক মুভমেন্ট বাড়ানোর বিভিন্ন ব্যায়াম-ট্যায়াম করে ওই হাতের শক্তি বাড়াইছিল। কিন্তু এইটা করলে যেটা ঝুঁকি হয় এই শোল্ডার ডিসলোকেট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার এই হাতে এত ওই যে আপনি এটা তো আসলে হাতটারে দেখেন সবকিছু বলতেছি থোরাসিক মুভমেন্টের সবকিছুর টার্গেট হচ্ছে আপনার হাতটারে চাবুক বানানো। যে হাতটারে দিয়ে চাবুকের মতো ইউজ করতে পারেন কিনা। এখন এই বস্তুটাই লিভারটারে যদি আপনি চাবুক বানায় এত বেশি করেন তাহলে এখান থেকে খুলে আসবে না, এই জয়েন্টটাতে খুলে আসে। শোল্ডার ডিসলোকেটেড হয়ে যায় এবং এটা খুব হাস্যকর একটা ইনজুরি। যদি আপনার আশেপাশে কারোর এটা থেকে থাকে তো দেখবেন যে ওই শোল্ডার ডিসলোকেট হলে আবার ২-৩ জনের ধরে ওটা চাপ দিয়ে জায়গায় বসায় দেয়। এটা খুব মানে এটা ফাস্ট বোলারের জীবন শেষ। তার মানে বুঝলাম যে থোরাসিক মুভমেন্ট খুব বাড়ানো বা ওই ব্রেস খুব আরো লক করতে যাওয়া এগুলো করতে গেলে রানার প্রচণ্ড ক্ষতি হবে। আর মানে হাই আর্ম অ্যাকশন চেঞ্জ করার তো আসলে কোনো সুযোগই নাই। এগুলো করতে গেলে সে শেষ। হ্যাঁ, রান আপের অংশটায় সে কাজ করতে পারে। তাহলে তার গতি এমনিতেই একটু বাড়বে। এই কাজগুলো করার আরেকটা বড় ঝুঁকি হচ্ছে আমাদের টিমের ঝুঁকি। ধরেন একেবারে সর্বাত্মক এফোর্ট দিয়ে রানা 160 র দিকে ছোটা শুরু করলো। সেক্ষেত্রে আরেকটা যেটা বিপদ হবে সেটা হচ্ছে যে টিম খুব ঝুঁকিতে পড়ে যাবে। কারণ রানার তো আমাদের কাছে আরেকটা 150 বোলার নাই।
140 বোলারই আছে আর মাত্র গোটা 2। ফলে আমাদের জন্য সেটা খুব ঝুঁকির হবে। ২ নাম্বার হচ্ছে এই রকমভাবে যদি একজন 140 তে এক সাইড থেকে 160 তে পৌঁছাতে চায়, তাকে সাপোর্ট দেওয়ার জন্য অপোজিট প্রান্তে ওয়াসিম, ওয়াকার এরকম বোলার লাগে। আমাদের তো তা নাই। ফলে ও তো যেটুক সময় বল করবে একেবারে চোখ কান বন্ধ করে বল করবে। ধরেন কোনো কারণে সে হাই আর্ম অ্যাকশন থেকে সরে একটু সিলিংই হয়ে গেল। তখন তো তার লাইন লেন্থের উপরে কন্ট্রোল অনেক ফল করবে। ফলে সে এফোর্টেবল থাকবে কিনা, বিশেষ করে শর্টার ফরম্যাটে তাকে এফোর্ড করা যাবে কিনা এটা নিয়েও সন্দেহ তৈরি হবে। মানে তার হয়তো 160 র দিকে যাচ্ছে, ইনজুরিও হচ্ছে না, কিন্তু খরুচে হয়ে গেছে। এটা করতে গিয়ে খরুচে হয়ে গেছে। কারণ ওই যে বলে কন্ট্রোল হারায় ফেলছে অ্যাকশন বদলাতে গিয়ে। এই ঝুঁকি থাকে। আপনি যদি খুব ভালোভাবে হিসাব করে এই কাজটা না করেন, দেখা গেল ইনজুরিও হলো না। আপনি 160 র দিকেও যাইতে পারতেছেন, কিন্তু আপনি কন্ট্রোল হারায় ফেলছেন বলের উপরে। লাইন লেন্থ এলোমেলো হয়ে গেছে। তখন তো আপনার টিম বাদ দিয়ে দিবে। টিম আপনাকে রাখবে না। ফলে এটা তারও ক্ষতি, বাংলাদেশেরও ক্ষতি। সব মিলে আমি যেগুলো বললাম এগুলোর পথে হাঁটার কোনো সুযোগ রানার নাই। কারণ হচ্ছে রানা বাই বন্ড রানার যেটা নেগেটিভ, রানা যে কারণে দেখেন 23 বছর বয়স থেকে 27 বছর বয়স। মূলত ওই 18, 19 থেকে 27 এই সময় পর্যন্ত একটা মানুষের পেস বাড়তে থাকে। ফলে কাগজে কলমে আরও 4 বছর রানার পেস বাড়বে। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার এরকম বাড়বেই। অটোমেটিক বাড়বে। রানাকে এখন 50 এর দিকে আমাদের যেরকম উল্লাস লাগে 55 হয়ে যাবে। এবং রানার সেটাই করা উচিত। বাকি যারা এই যে যেটা বললাম যে রানার নেগেটিভ পয়েন্টটা কি? রানা বাকিরা কেন পারছে? বাকিরা কেন 18 পরে 27 এর মধ্যে ওই 145 থেকে 160 এ যেতে পারছে? ওই 15 অ্যাচিভ করতে পারছে কেন? আর রানা কেন? রানার জন্য কেন এটা অতি ঝুঁকিপূর্ণ? সেটা হচ্ছে ২ টা ব্যাপার। এক হচ্ছে শারীরিক গঠন। আপনি দেখবেন মূলত তো খুব স্বচ্ছন্দে 160 এ গেছে একমাত্র শোয়েব আক্তার। বাকিদের সবার খুব কষ্ট করতে হয়েছে। বাকিরা সবাই ওটা করতে গিয়ে শেষ হয়ে গেছে। শোয়েবও কম শেষ হয় নাই। শোয়েবেরও খুব কষ্ট করতে হয়েছে। শোয়েবের আবার নেগেটিভ পয়েন্ট ছিল, শোয়েব ছিল ফ্ল্যাট ফুটেড। সেটা তো আমি আলাদা করে একদিন বলছি। ওইটা আবার তার আরেক কিন্তু রানার ওইটা একটা সমস্যা, রানার কাঁধ এদের মতো অত চওড়া না। ওকে, এটাও ওই থোরাসিক মোবিলিটি বাড়ায়, এটাও হয়তো কিছুটা মেকআপ করা সম্ভব। কিন্তু মুশকিলটা হচ্ছে রানার যে জন্মগত অ্যাকশন এদের কারো মতো না। রানার জন্মগত ওই বল লোডিং হচ্ছে পজিশন হচ্ছে হাই আর্ম পজিশনিং সিস্টেম। এখন এরা সবাই আপনি ব্রেটলি বলেন, শোয়েব আক্তার বলেন, সবাই হচ্ছে কাঁধের নিচে বল ওই পাওয়ার লোড করে। এই বাকিরা সবাই। ফলে তারা যে কেউ স্লিংই হয়ে যেতে পারে যখন তখন। লাসিথ মালিঙ্গাও হয়ে যেতে পারে চাইলে। এই কারণে তাদের জন্য এটা সহজ হয়েছে। রানা যদি 160 র দিকে যাইতে যায়, রানার নিজেকে ভেঙে চুরে ফেলতে হবে। অ্যাকশন সব ভেঙে ফেলতে হবে। সেটা নিজেকে শেষ করে দেওয়ার সমতুল্য হবে। ফলে রানার আসলে প্রকৃতির জন্যই ওয়েট করা উচিত। নিজের উন্নতির চেষ্টাটা করে যাবে, অবিরত পরিশ্রম করতে হবে, জিমে প্রচুর সময় দেওয়া, ওই যে কী সব বল বলে ওগুলো দিয়ে প্র্যাকটিস করা, থোরাসিক আমি যতদূর জানি রানা অলরেডি করে। থোরাসিক যে ফিজিওগুলো আছে, যে জিমগুলো আছে ওগুলো সে করে। ওকে ফাইন। এটাতেই থাকলেই সে 155 গ্যাদার করতে পারবে। 155 অ্যাচিভ করতে পারবে। সেক্ষেত্রে কী হবে? তার এফোর্ট বলগুলো আপনি দেখবেন 155, 156 এবং এভারেজ মানে তার এখন তো তার নরমাল পেস ডেলিভারি হচ্ছে 147-8, সেটা 152-3 তে চলে যাবে। সেটা হলেই কিন্তু আমাদের জন্য মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ। রানার যদি এফোর্ট ডেলিভারি 156 হয় আর রেগুলার যদি সে 152-3 তে বল করতে পারে, সেটাই যথেষ্ট এবং রানার জন্য আমি মনে করি যথেষ্ট। ফলে 160 টা রানার জন্য বাস্তব না, বাস্তব পরিকল্পনা না। এটা যদি রানা করতে যায় তাহলে রানারও বিপদ, আমাদেরও বিপদ এবং রানা এটা করতে যাবে না। কারণ রানা মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ। রানার জন্য অনেক শুভকামনা থাকলো। আমি জানি না আজকে টেস্টের কী অবস্থা। হোপফুলি এই টেস্টেও রানা তার ব্যাপারটা দেখায় দিবে। সবাইকে ভালোবাসা।